আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবর ন্যায় আজকে আমরা শব্দের শ্রেণী বিভাগ বা শব্দ ভাণ্ডার এই টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শুরুতে তোমরা জানিয়ে দাও যে ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও। এই টপিকটা কিন্তু অনেক বড়, কিন্তু এইখান থেকে তোমাদের 2টা করে কিন্তু প্রশ্ন আসে প্রতি বছরই। তোমরা একটু জানিয়ে দাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আজকে আমরা শব্দের শ্রেণী তাহলে খেয়াল করো, তোমরা একটু যুক্ত হয়ে যাও পেইড মেসেজের। আমরা একেবারে বেসিক থেকে আলোচনা করব, একেবারে বেসিক থেকে তারপর হচ্ছে অ্যাডভান্সে যাব। এরপর যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা থাকছে। খেয়াল করো, ভাষার মুখ্য উপাদান হচ্ছে শব্দ। এক বা একাধিক অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ, কিংবা অর্থ আছে এমন শব্দ হলো, এমন ধ্বনি হলো শব্দ। এরপরে দেখো উৎস বিবেচনায় শব্দ কত প্রকার। খেয়াল করো এখানে যে উৎস বিবেচনায় নবম দশম শ্রেণী বোর্ড বই অনুযায়ী উৎস বিবেচনায় শব্দ হচ্ছে এখানে 4 প্রকার আছে। অর্থাৎ নবম দশম শ্রেণীর বোর্ড বই যেটা সর্বশেষ সংস্করণ, সেখানে উৎস অনুযায়ী শব্দ আছে 4 প্রকার। একটা হচ্ছে তৎসম, একটা তদ্ভব, একটা দেশি, আর একটা হচ্ছে বিদেশি। আর নবম দশম শ্রেণীর যে বোর্ড বই, পুরাতন বোর্ড বই অনুযায়ী উৎস অনুযায়ী শব্দের শ্রেণীবিভাগ 5 প্রকার। কি কি? তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি আর বিদেশি। তাহলে পুরাতন বোর্ড বইয়ে ছিল 5 প্রকার, আর নতুন যে বোর্ড বই সেখানে আছে 4 প্রকার। খেয়াল করো তাহলে কোনটাকে বাদ দিয়েছে, সেটা হচ্ছে এই যে অর্ধতৎসম। অর্ধতৎসম এটা কিন্তু তোমার নতুন বোর্ড বইয়ে নাই। এবার গঠন অনুসারে 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। তাহলে মৌলিক শব্দ কি? যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক শব্দ। তাহলে যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় কি? মৌলিক শব্দ বলা হয়। কি বলা হয়? মৌলিক শব্দ। আর যাকে বা ভাঙা বা বিশ্লেষণ করা যায় তাকে বলা হয় কি? সাধিত শব্দ। তাকে কি বলা হয়? সাধিত শব্দ বলা হয়। তাহলে দেখো, যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় সেটা হচ্ছে মৌলিক সেটা হচ্ছে সাধিত শব্দ, আর যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না সেটা হচ্ছে তোমার এই মৌলিক শব্দ, যায় না। তাহলে দেখো, নতুন বোর্ড বই অনুযায়ী সে শব্দের শ্রেণীবিভাগ 4 প্রকার আছে, আর পুরাতন বোর্ড বইয়ে 5 প্রকার ছিল উৎস অনুযায়ী। আর গঠন বিবেচনায় 2 প্রকার, একটা হচ্ছে তোমার মৌলিক শব্দ, আরেকটা হচ্ছে তোমার সাধিত শব্দ। এইগুলো একেবারে বেসিক অংশ। এবার দেখো পরবর্তী অংশটুকু, তৎসম শব্দ আমরা কিভাবে চিনব? প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি তৎসম শব্দ? নিচের কোনটি তৎসম শব্দ, এমন প্রশ্ন আসতে পারে। খেয়াল করো, তৎ মানে হচ্ছে তার, আর সম মানে সমান। অর্থাৎ এই তৎসম মানে কি বোঝায় বলো তো? সংস্কৃতের সমান বোঝায়। কি বোঝায়? তৎসম মানে, মনে রাখবে এটা সংস্কৃতের সমান হবে, সংস্কৃত। তৎসম মানে এটি সংস্কৃতের সমান। অর্থাৎ আমরা কিভাবে চিনব? যদি কোনো শব্দের বানানের মধ্যে দীর্ঘইকার থাকে, দীর্ঘকার থাকে, তারপরে ঋকার থাকে, মধ্যাহ্ন ন থাকে, মূর্ধন্যসা থাকে, তারপরে ক্ষীয় থাকে, এইগুলো যদি কোনো শব্দের বানানে থাকে তখন সেটা কী হবে বলো তো? তৎসম শব্দ হবে। কী হবে? তৎসম। কী কী? আবারও বলছি, দেখো, যদি কোনো শব্দের বানানে দীর্ঘইকার থাকে, দীর্ঘকার, ঋকার, মধ্যাহ্ন ন, মূর্ধন্যসা, ক্ষীয়, তারপর থাকতে পারে দেখো তোমার, আমরা ওই যে বলি হিন্দু ধর্ম সংক্রান্ত, হিন্দু ধর্মের যে শব্দগুলো ব্যবহৃত হয়, যেমন ব্রাহ্মণ আছে, লক্ষণ আছে, তারপর আছে দেখো ধুতি আছে, এই শব্দগুলো তোমার তৎসম শব্দের মধ্যে যাবে। তাহলে এখানে খেয়াল করো কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ তৎসম শব্দের মধ্যে। যেমন আকাশ, আমি এখানে যেগুলো হাইলাইট করে দিচ্ছি এর বাইরে কিছু পড়ার দরকার নাই। আকাশ এটি তৎসম শব্দ। এর অর্থাৎ এই যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এইগুলোও কিন্তু তোমার তৎসম শব্দের মধ্যে যাবে। এরপরে দেখো এখানে ক্ষুধা আছে, তারপর আছে চর্ম রেপ আছে, অর্থাৎ রেপ থাকলে তখন সেটা কী হবে? তৎসম শব্দ। চন্দ্র, এখানে দেখো ফলা আছে, তারপর হচ্ছে এই যে দুর্গা, নক্ষত্র, তারপরে হচ্ছে দেখো পত্র, নীল, এখানে দীর্ঘইকার আছে। তারপরে দেখো নারিকেল, পৃথিবী, তারপর হচ্ছে বৃক্ষ,
তারপর হচ্ছে দেখো ভোজন, এগুলো হচ্ছে তোমার সব কি শব্দ, যে সূর্য আছে সব হচ্ছে তৎসম শব্দ। তৎ মানে তার, সম মানে সমান, তৎ মানে কি বলতো তার, আর সম মানে সমান, অর্থাৎ সংস্কৃতের সমানকে বলা হয় তৎসম শব্দ। অর্থাৎ কোনো শব্দের বানানের মধ্যে যদি যুক্তবর্ণ থাকে, অর্থাৎ সেখানে দীর্ঘইকার থাকতে পারে, দীর্ঘকার থাকতে পারে, ঋকার থাকতে পারে, মধ্যাহ্ন ন থাকতে পারে, মূর্ধন্য ষ থাকতে পারে, ক্ষীয়, এইগুলো যদি থাকে তখন সেটা কি হবে, তৎসম শব্দ হবে। তৎ মানে তার, সম মানে সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। প্রশ্ন আসবে নিচের কোনটি তৎসম শব্দ, তাহলে সেটা কি হবে, এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই চারটা একটু তোমরা প্রত্যেকে কমেন্টে লেখো, যদি আসে তাহলে এইগুলোর মধ্যে থেকে আসবে। একটা হচ্ছে লেখো চন্দ্র, তারপর লেখো সূর্য, চন্দ্র সূর্য, তারপর লেখো গ্রহ, আর একটা লেখো নক্ষত্র। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলো হচ্ছে তৎসম শব্দ। প্রত্যেকেই লেখো, প্রত্যেকেই দেখে দেখে লেখো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, প্রত্যেকেই লেখো, এগুলো হচ্ছে তৎসম শব্দ। এবার দেখো তৎসম ও অর্ধ তৎসম শব্দ চেনার উপায়। আমি এখানে একটা ছন্দ লিখে দিব এবং এর পাশাপাশি তোমরা হচ্ছে এই যে সূর্য, এটি হচ্ছে তৎসম শব্দ, তাহলে সূর্যর এটার অর্ধ তৎসম কী হবে বলো তো, সুরুজ। এবং আমি শর্টকাট যে টেকনিকটা লিখে দিচ্ছি দেখো, এটা হচ্ছে, এটার মাধ্যমে তোমরা মনে রাখতে পারবে যে গ্রামের গিন্নি, গ্রামের গিন্নি জ্যোৎস্না, এটা তোমরা খাতায় নোট করবা। গ্রামের গিন্নি জ্যোৎস্না তার পরাণের স্বামী, তার পরাণের স্বামী সুরুজের শ্রাদ্ধে, সুরুজের শ্রাদ্ধে সকলকে নিমন্ত্রণ করল, সকলকে নিমন্ত্রণ করলো। দেখো এই লাইনের মাধ্যমে আমরা খুব সহজে অর্ধ তৎসম শব্দগুলো মনে রাখতে পারবো। কি কি? গ্রামের গিন্নি জ্যোৎস্না তার পরাণের স্বামী সুরুজের শ্রাদ্ধে সকলকে নিমন্ত্রণ করলো। তাহলে দেখো এই গ্রামটা এটা হচ্ছে তোমার অর্ধ তৎসম। এবার যদি আমি লিখি এই গ্রামের, এই গ্রামটা হচ্ছে এটা তৎসম, ঠিক তেমনইভাবে গিন্নি এটা হচ্ছে অর্ধ তৎসম, এর তৎসমটা কী হবে বলতো, যে গৃহিণী, কী হবে বলেছে, গৃহিণী হবে, গৃহিণী। জ্যোৎস্না এটা অর্ধ তৎসম, তাহলে তৎসমটা কী হবে বলতো, এই তৎসমটা হচ্ছে দেখো এই যে আমি এখানে লিখে দিচ্ছি জ্যোৎস্না, এটি হচ্ছে তোমার তৎসম। তাহলে এই যে হলুদ যে কালারে যেটা লেখা সেটা হচ্ছে অর্ধ তৎসম, যে গ্রামের গিন্নি জ্যোৎস্না তার পরাণের স্বামী সুরুজের শ্রাদ্ধে সকলকে নিমন্ত্রণ করলো। প্রশ্ন আসবে নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ। তাহলে জ্যোৎস্না যখন এই স বানানটা থাকবে তখন সেটা অর্ধ তৎসম, আর যখন এই যে আমরা যে সঠিক বানানটা তোমার খণ্ডতা তারপরে দ্বন্দ্ব সয় নাই তখন সেটা তৎসম। পরাণ এটা হচ্ছে অর্ধ তৎসম, এর হচ্ছে তৎসমটা কী হবে বলতো, প্রাণ হবে, প্রাণ। স্বামী, স্বামী এটা অর্ধ তৎসম, স্বামী হচ্ছে এটা তৎসম। ঠিক তেমনইভাবে দেখো সুরুজ, এখানে দেখো লিখেছে যে সুরুজ এটা অর্ধ তৎসম, আর এর তৎসমটা কী হবে, সূর্য। তারপরে দেখো নিমন্ত্রণ এটা অর্ধ তৎসম, আর নিমন্ত্রণ যখন আমরা লিখি তখন সেটা তৎসম হবে। তাহলে দেখো এই যে পুত্র, পুত্র হচ্ছে তোমার তৎসম, এই পুত্রর অর্ধ তৎসম হচ্ছে পুত্তর। ঠিক তেমনইভাবে দেখো শ্রাদ্ধ, সকলকে এই যে গ্রামের গিন্নি জ্যোৎস্না তার পরাণের স্বামী সুরুজের শ্রাদ্ধে, তাহলে শ্রাদ্ধে বানান যখন ছ থাকবে তখন সেটা অর্ধ তৎসম, আর যখন এই যে সঠিক বানানটা তালবসা তখন সেটা হবে তৎসম। ঠিক তেমনইভাবে এখানে আছে দেখো নিমন্ত্রণ এটা হচ্ছে তৎসম, আর নেমন্তন্ন যখন বলবে, নেমন্তন্ন যখন বলবে তখন সেটা অর্ধ তৎসম হবে। তারপরে দেখো জ্যোৎস্না বানান যখন ছ থাকবে তখন সেটা অর্ধ তৎসম, আর যখন এই যে সঠিক বানান দ্বন্দ্ব সয় নাই তখন তার অর্থ হবে সেটা হবে তৎসম হবে। কি হবে? তৎসম। তাহলে যেই লাইনটা লিখেছি তোমরা
এটা একটু কমেন্টে লেখো। সাদিয়া ইসলাম সামিরা, ধন্যবাদ, তুমি লিখেছো। এটাই লেখো, গ্রামের গিন্নি জ্যোৎস্না তার পরাণের স্বামী সুরজের শ্রাদ্ধে সকলকে নেমন্তন্ন করলো। অর্থাৎ এই লাইনে যেগুলো আছে সেগুলো সব হচ্ছে অর্ধ তৎসম। সেগুলো কি হবে? অর্ধ তৎসম। এরপরেরটা দেখো, আবারও বলছি যে গ্রামের গিন্নি জ্যোৎস্না তার পরাণের স্বামী সুরজের শ্রাদ্ধে সকলকে কি করলো? নিমন্ত্রণ করলো। পরেরটা দেখো, আরও কয়েকটা আছে। এরপর হচ্ছে তদ্ভব শব্দ মনে রাখার কৌশল দিব। তদ্ভব শব্দ, এই যে অনেকে কমেন্ট করেছে, এইটা দেখেই প্রয়োজনে তোমরা একটু কপি করে দিও না, আবার তোমরা একটু নিজে লেখো, তাহলে মনে থাকবে। ছন্দটা ভালো লাগলো। এবার দেখো, তদ্ভব শব্দ মনে রাখবে কিভাবে? তদ্ভব এর আরেকটা নাম হচ্ছে খাঁটি বাংলা। মনে রাখবে, তদ্ভবের আরেকটি নাম হচ্ছে খাঁটি বাংলা। অনেকে কিন্তু দেশি শব্দের মধ্যে গুলিয়ে ফেলো, এটা হচ্ছে তদ্ভব, সেটা মনে রাখবে খাঁটি বাংলা হবে। অপশনে হয় তদ্ভব থাকবে, না হয় খাঁটি বাংলা থাকবে, যে কোনো একটা থাকবে। তাহলে দেখো, এই যে চন্দ্র, চন্দ্র হচ্ছে তৎসম। তাহলে দেখো, এর হচ্ছে তদ্ভব রূপটা কি হবে? চাঁদ হবে। কি হবে? চাঁদ। অর্থাৎ এইখানে যেগুলো আছে, যেমন আজ আছে, চাঁদ আছে, হাত আছে, কানু, কাজ, বউ, এগুলো সব হচ্ছে কি বলতো? তদ্ভব হবে। এটা মনে রাখার টেকনিক হচ্ছে, এটা প্রত্যেকে কমেন্টে লিখবে যে মাথায় হাত, মাথায় হাত, তবে দেখো কানে দাঁত। কানে তো দাঁত হয় না, যা ছন্দ মেলানোর জন্য। মাথায় হাত, কানে দাঁত। এরপরে আছে আখি চাঁদ, আখি চাঁদ, মাছে ভাত বা ভাতে মাছ, এটা। তারপরে লিখবে কি? ভাতে মাছ। প্রত্যেকে এটা লিখবে এবং খাতায় নোট করে রাখবে। তদ্ভব শব্দ মনে রাখার কৌশল। তদ্ভব এটা কি হবে? খাঁটি বাংলা। তদ্ভব কি হবে? খাঁটি বাংলা। কি কি? এইভাবে লিখবে যে মাথায় হাত, কানে দাঁত, আখি চাঁদ, মাছে ভাত বা ভাতে মাছ। প্রশ্ন আসতে পারে চাঁদ কোন শ্রেণীর শব্দ? সেটা হবে কি? এই যে তদ্ভব হবে। হাত কোন শ্রেণীর শব্দ? সেটা কি হবে? তদ্ভব হবে। দাঁত, সেটা কি হবে? তদ্ভব। তারপরে দেখো, এখানে মাছ আছে, মাছ, তারপরে মাথা আছে, কান আছে, আখি আছে, এগুলো সব হচ্ছে তদ্ভব শব্দ, বা অপশনে তদ্ভব থাকতে পারে, না হয় খাঁটি বাংলায় এর যে কোনো একটা থাকতে পারে। এই যে শর্টকাট যে টেকনিকগুলো, এগুলো তোমরা খাতায় নোট করে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে আর কি। মাথায় হাত, কানে দাঁত, আখি চাঁদ, মাছে ভাত। তাহলে এই যে ভাত, তারপরে আছে মাথা আছে, আখি আছে, চাঁদ আছে, এগুলো সব হচ্ছে তোমার তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। তদ্ভব বা কি হবে? খাঁটি বাংলা। এই যে হাত, যদি বলা হয় হাত কোন শ্রেণীর শব্দ? হাত হচ্ছে তদ্ভব। তাহলে হাতের তোমার হচ্ছে তৎসম কী হবে বলো তো? হস্ত হবে। এই যে এখানে যুক্তবর্ণ আছে, যুক্তবর্ণ থাকলে সেটা তৎসম হয়। ঠিক তেমনইভাবে দেখো চাঁদ, চাঁদ হচ্ছে তদ্ভব বা খাঁটি বাংলা। তাহলে এর তৎসমটা কী হবে? চন্দ্র হবে। কী হবে? চন্দ্র। এই যে যুক্তবর্ণ আছে এখানে, এইভাবেই কিন্তু মনে রাখবে। তাহলে তৎসম শব্দের মধ্যে, তৎ মানে তার, সম মানে সমান, তৎসম শব্দের মধ্যে তোমার যুক্তবর্ণ থাকতে পারে, রেকার থাকতে পারে, মধ্যাহ্ন ন থাকতে পারে, মধ্যাহ্নসা থাকতে পারে, ক্ষীয় থাকতে পারে, বা যে চারটা দিকের নাম আছে, চন্দ্র, সূর্য, তারপর হচ্ছে তোমার ওই যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, হিন্দু ধর্মীয় যে শব্দগুলো আছে সেগুলো সব তৎসম হবে। আর তদ্ভব, এটার আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা। এটা মনে রাখার টেকনিক হচ্ছে, দেখো মাথায় হাত, কানে দাঁত, আখি চাঁদ, ভাতে মাছ, এগুলো সবই হচ্ছে তদ্ভব বা খাঁটি বাংলা। এরপরে দেখো, দেশি শব্দ। এই দেশি শব্দ থেকে কিন্তু নার্সিংয়ে প্রতি বছরই একটা করে প্রশ্ন থাকেই, এবং এই শব্দ ভাণ্ডার থেকে তোমরা 2টা প্রশ্ন পাবা। দেশি শব্দ মনে রাখার টেকনিক আমি দিব, তার আগে দেখো এই দেশি শব্দগুলো বাংলা ভাষায় কিভাবে এসেছে, কাদের কাছ থেকে, সেটা দেখো। এই যে বাংলাদেশে যে আদিম অধিবাসী আছে, যেমন কোল, মুন্ডা, দ্রাবিড়, অস্ট্রিক, এই 4টা নাম একটু কমেন্টে লিখবে। কাদের কাছ থেকে এই দেশি শব্দগুলো বাংলায় স্থান পেয়েছে? যে আদিম অধিবাসী ছিল তাদের কাছ থেকে। সে আদিম অধিবাসী কারা ছিল? যেমন কোল ছিল, মুন্ডা ছিল, দ্রাবিড়, অস্ট্রিক, এর যে কোনো একটা অপশনে থাকতে পারে। এদের কাছ থেকে এই দেশি শব্দগুলো বাংলায় স্থান পেয়েছে। বা এখানে মনে রাখতে পারো আর্য জাতি। আর্য জাতি, এই কথাটা একটু মনে রাখবে, আর্য জাতি। তাহলে দেশি শব্দগুলো আমরা কিভাবে মনে রাখবো? আমি এখন যে গল্পটা বলবো,
সেই অনুযায়ী তোমরা মনে রাখবে এবং বারবার এটা শুনবে। এবার দেখো কুড়ি, তারপরে আছে পেট আছে, চাল, তারপরে চুলা, তারপরে দেখো কুলা, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, কুলা আছে, তারপরে আছে ডাব, টোপর, ঢেকি, গঞ্জ, তারপরে আছে দেখো টোপর, এইগুলো সব হচ্ছে তোমার দেশি শব্দ। তারপরে আছে দেখো এখানে তারপরে এই যে কয়লা, এগুলো সব কি শব্দ? দেশি শব্দ। আচ্ছা, এই দেশি শব্দগুলো মনে রাখার কৌশল কি, বা খুব সহজে কিভাবে আমরা মনে রাখবো? আমি এখন যে গল্পটা বলছি সেটা মনোযোগ সহকারে শোনো। আর্য জাতি রুই, কাতলা, মলা, ঢেলা, চিংড়ি ও শিং মাছের ঝোল দিয়ে পেট ভরে 20 টাকার ভাত খেয়ে মাঠে যায়। যা যা বলছি সবগুলো দেশি শব্দ। কি কি? দেখো, আর্য জাতি রুই, কাতলা, মলা, ঢেলা, চিংড়ি ও শিং মাছের ঝোল দিয়ে পেট ভরে 20 টাকার ভাত খেয়ে মাঠে যায়। মাঠ থেকে ট্যাপারি ভরে ঝিঙ্গে, উচ্ছে, থানকুনি, ধুন্দল ইত্যাদি নিয়ে গঞ্জে যায়। গঞ্জের হাট থেকে ডাগর, ডাব, ঢেকি, কুলা, ছাই, চুলা, মুড়ি, মুরকি, বাতাসা ইত্যাদি নিয়ে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখে কয়লার মতো তার কালো স্ত্রী ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে। তাহলে দেখো, এই যে কয়লা, তারপর বললাম পেট, কুড়ি, চুলা, কুলা, ডাব, টোপর, এর ভিতর থেকে কিন্তু তোমার প্রশ্ন আসবে, বলবে নিচের কোনটি দেশি শব্দ। আমি আরেকবার বলছি, প্রয়োজনে এটা তোমরা হচ্ছে স্ক্রিন রেকর্ড করে বারবার শুনবে বা খাতায় নোট করবে, বা আমার কাছে নক করলে আমি এটা দিয়ে দিব এই গল্পটা। আর্য জাতি রুই, কাতলা, মলা, ঢেলা, চিংড়ি ও শিং মাছের ঝোল দিয়ে পেট ভরে 20 টাকার ভাত খেয়ে মাঠে যায়। মাঠ থেকে ট্যাপারি ভরে ঝিঙ্গে, উচ্ছে, থানকুনি, ধুন্দল, করলা ইত্যাদি নিয়ে গঞ্জে যায়। গঞ্জের হাট থেকে ডাগর, ডাব, ঢেকি, কুলা, ছাই, চুলা, মুড়ি, মুরকি, বাতাসা ইত্যাদি নিয়ে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখে কয়লার মতো তার কালো স্ত্রী ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি দেশি শব্দ? বেশিরভাগ সময় অপশন থাকে কুলা, তারপরে চুলা, ডাব, টোপর, তারপরে ঢেকি, টোপর, এরপরে দেখো যে ঝিনুক আছে, এইগুলো তোমার অপশনে থাকতে পারে। তোমরা 4টা লিখবা। এই 4টার মধ্যে হচ্ছে একটা হচ্ছে চুলা, কুলা, ডাব আর টোপর, এই 4টা লেখো। চুলা, কুলা, ডাব, টোপর, এগুলো হচ্ছে তোমার দেশি শব্দ। চুলা, কুলা, ডাব আর টোপর, এই 4টা লেখো। চুলা, কুলা, ডাব, টোপর, তারপরে ঢেকি আছে, তারপর হচ্ছে কয়লা আছে, এগুলো সব হচ্ছে তোমার দেশি শব্দ। এরপরে দেখো আরবি শব্দের উদাহরণ। আরবি শব্দ তো অনেকগুলো আছে, তার মধ্যে সব থেকে যেগুলো গুরুত্বপূর্ণ আমি এখানে হাইলাইট করে দিচ্ছি, তোমরা প্রয়োজনে এটা এসএস নিবে শেষ মুহূর্তে। যেমন আল্লাহ, তারপরে আছে আদালত, এরপরে আছে আসামি, আসামি, তারপরে হচ্ছে দেখো আমানত, এরপর হচ্ছে ইমান, কোন শ্রেণীর শব্দ সেটি আরবি শব্দ হবে। তারপর হচ্ছে ওকালত বা ওকালতি থাকতে পারে, কলম থাকতে পারে, এগুলো হচ্ছে যে আরবি শব্দ। এরপর দেখো এখানে আছে কাফন, তারপর হচ্ছে কিতাব, কিয়ামত, তারপর হচ্ছে খবর, এগুলো তোমরা একটু পরে এসএস নিয়ে রাখবে, পরবর্তীতে খাতায় নোট করবে। জাকাত, এটা কোন শ্রেণীর শব্দ? আরবি শব্দ। তবে জান্নাত, জাহান্নাম, এটাও আরবি শব্দ হবে। জরিমানা, এটাও আরবি শব্দ। তারপর হচ্ছে এখানে দেখো তসবি আছে, তুফান আছে, এগুলো সব হচ্ছে আরবি শব্দ। তারপর যেটা সব থেকে বেশিবার এসেছে যাবৎকাল, এই যে নগদ, নগদও এটা আরবি শব্দ হবে। নগদ কি হবে? আরবি শব্দ। এরপর হচ্ছে বাকি, তারপরে দেখো বকেয়া। এখান থেকে যে কোনো 5টা তোমরা কমেন্টে লেখো, তাহলে তোমাদের একটু প্র্যাকটিস হয়ে যাবে। বকেয়া, তারপরে বাকি আছে। এরপরে খেয়াল করো মহকুমা, এটাও কি হবে? তোমার আরবি শব্দ হবে, মহকুমা। রমজান, তারপর হচ্ছে হজ আছে, তারপরে হারাম, হালাল, হালাল, হালাক আছে এখানে, হাদিয়া, এগুলো সব হচ্ছে তোমার আরবি শব্দ। প্রশ্ন আসবে নিচের কোনটি আরবি শব্দ? নিচের কোনটি আরবি শব্দ, এগুলো আসবে। এগুলো লেকচার শিটে আছে, শব্দ ভাণ্ডার। তোমরা 42-43 পেজে বের করবা, পেয়ে যাবা শব্দ ভাণ্ডার 42-43 পেজে। এবং এই লেকচারের সাথে তোমরা অপরিচিতা, তারপর হচ্ছে
অপরিচিতা পড়বা, তাহারই পরে মনে কবিতা, যেটা নাটকীয় সংলাপধর্মী কবিতা। অপরিচিতা এইখান থেকে তোমরা কবি যে অর্থাৎ রবি ঠাকুরের যে সাহিত্যকর্মগুলো রয়েছে, যেমন উপন্যাস, যেমন শেষের কবিতা, তারপরে গোরা আছে, চতুরঙ্গ আছে, চার অধ্যায়, মালঞ্চ, ঘরে বাইরে, এটা হচ্ছে রবি ঠাকুরের উপন্যাস। আর তার নাটকের মধ্যে পড়বা হচ্ছে যেমন ডাকঘর আছে, রাজা আছে, আর হচ্ছে রক্তকরবী, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। তারপর সুফিয়া কামাল, তাহারই পরে মনে কবিতা, এটা নাটকীয় সংলাপধর্মী কবিতা। সুফিয়া কামালের যেমন উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে, সাজের মায়া আছে, মায়া কাজল আছে, কেয়ার কাটা আছে, ঔদাত্ত পৃথিবী আছে, এই যে সাহিত্যকর্মগুলো পড়বা। আর তাহারই পরে মনে কবিতায় কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ আছে, যেমন এখানে বলা হয় কুহেলি শব্দের অর্থ কি? কুয়াশা। উত্তলি শব্দের অর্থ হচ্ছে চাদর। এরপর তোমার অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ উপহার বা অঞ্জলি রচনা। এই শব্দার্থগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং এটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তাহলে খেয়াল করো আর একবার, এখানে আছে এই যে আল্লাহ আছে, আদালত আছে, আমানত, ইমান, তারপরে ওকালত বা ওকালতি, কলম, কাফন, কিতাব, তারপরে কিয়ামত, খবর, জাকাত, জান্নাত, জাহান্নাম, তসবি, তুফান, নগদ, বাকি, বকেয়া, রমজান, মহকুমা, হজ, হারাম, হালাল, হাদিয়া, হেফাজত, এগুলো সব হচ্ছে তোমার কি বলতো মসনদ আছে, আরবি শব্দ। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি আরবি শব্দের উদাহরণ? কত পেজ? এটা হচ্ছে দেখো তোমাদের 42 বা 43 পেজে আছে এই অংশটুকু। 42 বা 43 পেজে অংশগুলো আছে, দেখে নাও। শব্দ ভাণ্ডার 42 বা 43 পেজ, যেগুলো হাইলাইট করে দিচ্ছে এর বাইরে পড়ার দরকার নাই, এর ভিতর থেকে কমন পেয়ে যাবা। 42 বা 43 পেজে খুব সম্ভবত আছে, বের করে দেখো। ফার্সি শব্দের উদাহরণ দেখো, আমদানি, আইন, তারপর পড়বা আয়না, আসমান, কামান, কারখানা, খুবই গুরুত্বপূর্ণ, কাগজ, তারপর হচ্ছে খোদা, গালিচা, গোলাপ, এটা মৌলিক শব্দের মধ্যে আমরা রাখবো। চশমা, এটা অনেকবার পরীক্ষায় এসেছে, চশমা কোন শ্রেণীর শব্দ? তারপর হচ্ছে দেখো এই যে দরবেশ আছে, দরবার আছে, দোকান, যেগুলো হাইলাইট করছি এর বাইরে পড়ার দরকার নাই। বাগিচা তো আগেই দিয়েছি। বদমাস, তারপরে আমদানি রপ্তানি, রসদ বলো, হাদিস, তারপর হচ্ছে তোমার বেহেস্ত, পাইকারি, জামদানি, তারিখ, তরমুজ, এটা ফার্সি শব্দ, ফেরেস্তা, তারপর আছে দপ্তর আছে, দপ্তর, দোজক, এইগুলো হচ্ছে তোমার। তারপরে যে এখানে সফেদ, সব হচ্ছে কি শব্দ? ফার্সি শব্দ। তাহলে দেখো অনেকগুলো আছে, এখান থেকে যেগুলো বাছাই করে দিয়েছি তোমরা এগুলোই পড়বা। আমি আরেকবার বলছি, দেখো আমদানি রপ্তানি, আইন আছে, কাগজ, কারখানা, গালিচা, চশমা অনেকবার এসেছে, আসমান, দোকান, দরবার, দরবেশ, দোজক, অনেক জায়গায় শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিক পড়তে যে যত সময় লাগবে তার থেকে এইগুলো তুমি প্রতিদিন একবার হলেও পড়বা, কারণ এই টপিক থেকে তো প্রতি বছর 2টা করে প্রশ্ন আসেই। তাহলে প্রতিদিন যদি তুমি একবার করে দেখো তাহলে দেখবা এটা মনে তোমার মাথায় সেট হয়ে গেছে। তারপরে জামদানি আছে, পাইকারি, ফেরেস্তা, বেহেস, সফেদ, বদমাস, রসদ, রপ্তানি, আমদানি, হাদিস, দোজক, এগুলো সব হচ্ছে তোমার। তারপরে তরমুজ আছে, তরমুজ কোন শ্রেণীর শব্দ? সব হচ্ছে ফার্সি শব্দ। কি হবে? ফার্সি শব্দ। এখান থেকে যে কোনো 5টা তোমরা দেখে দেখে একটু কমেন্টে লেখো, যে কোনো 5টা। প্রত্যেকেই যে কোনো 5টা কমেন্টে লেখো। যে কোনো 5টা তোমরা কমেন্টে লেখো এখান থেকে। এই যে আমদানি রপ্তানি, আসমান, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। মহুয়া হাসান, তোমাকে অসংখ্য ধন্যবাদ, যেগুলো পরীক্ষা আসার মতো তুমি সেগুলো কমেন্টে লিখেছো আর কি। এবার দেখো ইংরেজি শব্দ, ইংরেজি শব্দ কোনগুলো পড়বা?
আমি যেইগুলো দাগিয়ে দিচ্ছি শেষ মুহূর্তে এইগুলো গুরুত্ব সহকারে পড়বা, এক্সট্রা পড়তে যেও না, প্যারা খাবে, এইগুলোই পড়ো, কমন পেয়ে যাবা। ইংরেজি শব্দের মধ্যে দেখো চেয়ার, তারপর হচ্ছে কলেজ, স্কুল, তারপর হচ্ছে পড়বা হাসপাতাল, মাস্টার, তারপর পড়বা স্টেশন, অফিস, তারপর হচ্ছে ক্লাস, ইউনিভার্সিটি। এইগুলো হচ্ছে তোমার প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ইংরেজি শব্দ, ওইভাবে গুরুত্বপূর্ণ না এটা, কিন্তু পর্তুগিজ এটা গুরুত্বপূর্ণ, এটা আমি 3 স্টার দিয়ে রাখছি। পর্তুগিজ এখান থেকে আসবে, আনারস, আলপিন, আলমারি, গির্জা, পাউরুটি, গোদাম, চাবি, পাদ্রি, সবগুলোই গুরুত্বপূর্ণ। তবে বালতি আছে, আতা, বেহালা, তারপরে দেখো এখানে পড়তে পারো পেঁপে, আলকাতরা, তারপর হচ্ছে পেয়ারা, আতা, আনারস, পেয়ারা, পেঁপে, এগুলো সব হচ্ছে পর্তুগিজ। পেরেক আছে, আচার, তারপর পড়বা ইস্ত্রি, যে আয়রন মেশিন সেটাকে বলে, গামলা, এইগুলো পড়লে পেরে যাবে। এই পর্তুগিজ এটা গুরুত্বপূর্ণ, আমি আরেকবার বলছি, দেখো এই যে আতা আছে, আনারস আছে, পেয়ারা আছে, পেঁপে আছে, আতা, আনারস, পেয়ারা, পেঁপে, গামলা, তারপরে দেখো এখানে আলকাতরা, আলপিন, পেরেক, এইভাবে পড়বা। আতা, আনারস, পেয়ারা, পেঁপে, আলকাতরা, আলপিন, পেরেক। কীভাবে বললাম? আতা, আনারস, পেয়ারা, পেঁপে। যদি এগুলো ছন্দ চাও জিলান হেসান জয় আইডিতে জানিও, আমি দিয়ে দিব তোমাদেরকে। আতা, আনারস, পেয়ারা, পেঁপে, গামলা, তারপরে আলকাতরা, আলপিন, পেরেক। এরপরে আছে দেখো পাদ্রি আছে, তারপর হচ্ছে তোমার পেরেক আছে, গামলা আছে, ইস্ত্রি অর্থাৎ আয়রন মেশিন, তারপরে গির্জা, পাউরুটি, গোদাম, চাবি, পাদ্রি, এই যে আতা আছে, বেহালা, বালতি, এগুলো সব হচ্ছে পর্তুগিজ শব্দ। কি শব্দ? পর্তুগিজ। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি পর্তুগিজ ভাষার শব্দ? এটা পর্তুগিজ শ্রেণীর শব্দ, এই ধরনের প্রশ্ন আসতে পারে। ও তোমরা স্ক্রিনশট নিবে সেটা তো জানাবে আমাকে। হ্যাঁ স্ক্রিনশট নাও এবার। স্ক্রিনশট নিয়ে ডান লিখে জানাও, তাহলে আমি পরবর্তী অংশে যাব। পরের অংশটুকু দেখো, পরের অংশ অর্থাৎ এখানে ফরাসি শব্দ আছে। ফরাসি এটা মনে রাখবা, ফরাসি আর ফার্সির মধ্যে তোমাদের সমস্যা হতে পারে। ফার্সি সেটা হচ্ছে পারস্য বা ইরান সম্পর্কিত, আর দেখো ফরাসি তুমি এখানে যদি লেখো FARSI ফার্সি, শেষে কি আছে বলো তো? আই থেকে মনে রাখবা ইরান, তাহলে এটা হচ্ছে ইরান বা পারস্য সম্পর্কিত। আর ফার্সি দেখো ফরাসি সেটা হচ্ছে ফ্রান্স সম্পর্কিত। তাহলে ফরাসি থেকে কোনগুলো পড়বা? যেমন ওলন্দাজ আছে, কার্তুজ, তারপর হচ্ছে কুপন, ডিপো, তারপরে গ্যারেজ আর রেস্তোরাঁ। এই যে রেস্তোরাঁ, গ্যারেজ অলরেডি বিগত বছরগুলোতে এসেছে। এর পাশাপাশি মনে রাখবা এই যে ওলন্দাজ আছে, কার্তুজ আছে, কুপন, তারপরে ডিপো, গ্যারেজ আর হচ্ছে রেস্তোরাঁ, এগুলো হচ্ছে তোমার ফরাসি শব্দ। মনে রাখার জন্য ছন্দ এখানে দেওয়া আছে। তুর্কি শব্দ কোনগুলো পড়বা? চাকর, চাকু, তারপর হচ্ছে দারোগা, বাবুর্চি, তারপর পড়বা বাবা, এগুলো হচ্ছে তোমার কর্মা আছে, কর্মা, এগুলো তোমার সব হচ্ছে কোন শব্দ? তুর্কি শব্দ। কি শব্দ? তুর্কি। এবং মনে রাখার জন্য ছন্দ কিন্তু এখানে আছে, একটা এসএস নিয়ে আমাকে ডান লিখে জানাও। আমি আরেকবার বলছি, দেখো ফরাসি এটা হচ্ছে যে লিখেছি ফার্সি, অর্থাৎ যেটা ফার্সি বোঝাবে সেটা তোমার হচ্ছে ইরান বা পারস্য বোঝাবে। ইরান বা কি বলো তো? পারস্য। ইরান বা কি বোঝাবে? পারস্য, যেটা ফার্সি। আর আরেকটা দেখো ফরাসি আছে, সেটা হচ্ছে ফ্রান্স সম্পর্কিত। এখান থেকে পড়বা এই যে কার্তুজ, তারপরে কোপন, গ্যারেজ, ডিপো, রেস্তোরাঁ, এটা হচ্ছে ফরাসি। আর তুর্কি শব্দ চাকর। প্রশ্ন আসতে পারে যে কাশি, কাশি এটা কোন শ্রেণীর শব্দ? কাশি এটা হচ্ছে তোমার এই যে তুর্কি হবে। কি হবে? তুর্কি। বাবুর্চি, তারপরে বাবা,
চাকর, দারোগা, এগুলো সব হচ্ছে তোমার কি হবে? তুর্কি হবে। একটা এসএস নিয়ে রাখো ভাই। এগুলো আমি ক্লাস শেষে জিলানি স্যার যে পেজ আছে সেখানে তোমাদের জন্য পোস্ট করে দিব, সেটাও দেখতে পারো। এর পরের অংশটুকু দেখো। অন্যান্য যে বিদেশি শব্দগুলো রয়েছে তার মধ্যে কোনগুলো পড়বা? আমি যেগুলো হাইলাইট করে দিচ্ছি এর বাইরে পড়ার দরকার নাই, শেষে তোমরা এসএস নিয়ে নিও। দেখো, চীনা শব্দ মনে রাখবা। এখানে হচ্ছে যে চা, লিচু, তারপরে এলাচি থাকতে পারে, অর্থাৎ চ থাকবে। ওলন্দাজ কোনগুলো? যেমন টেক্কা, তাস খেলেছো অনেকে, এই যে হরতন আছে, রৈতন আছে, ইস্কাপন, এগুলো হচ্ছে তোমার ওলন্দাজ শব্দ। বর্মির আরেক নাম হচ্ছে মায়ানমার। বর্মির আরেক নাম কি বলতো? মায়ানমার। প্রশ্ন আসতে পারে মায়ানমার শব্দ নিচের কোনটি? তাহলে দেখো এই যে লুঙ্গি আছে, লুঙ্গি, ফঙ্গি, একটা ধরনের পোশাক, এগুলো হচ্ছে তা সব হচ্ছে তোমার বর্মি বা মায়ানমার। এরপর ইতালীয়, এটা লাগবে না। গুজরাটি লাগবে। গুজরাটি হচ্ছে দেখো খদ্দর, হরতাল, মনে রাখবা। প্রশ্ন আসতে পারে হরতাল কোন শ্রেণীর শব্দ, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হবে গুজরাটি। এরপর কোল, এটা লাগবে না। পাঞ্জাবি, এটা লাগবে। চাহিদা আর শিখ সম্প্রদায় কিন্তু আছে, তাহলে এই যে চাহিদা আর শিখ, সেটা হচ্ছে পাঞ্জাবি। জার্মান, সেগুলো কি? এটা নিউজিল্যান্ড। সিংহলি, এটা মনে রাখবা। সিডর, সেটা হচ্ছে সিংহলি শব্দ। গ্রিক শব্দের মধ্যে মনে রাখবা দাম। আর লাগবে না, এগুলো একটা এসএস দিয়ে রাখো। কি আমি আরেকবার বলছি, খেয়াল করো। যদি বলা হয় চা, লিচু, এলাচি, এগুলো কোন শ্রেণীর শব্দ? সেটা হবে চীনা। ওলন্দাজ, সেটা হবে টেক্কা, হরতন, রৈতন, তুরুপ, ইস্কাপন। বর্মির আরেক নাম হচ্ছে মায়ানমার, সেটা হবে লুঙ্গি, ফুঙ্গি। লুঙ্গিও কিন্তু এখানে আছে, লুঙ্গি আর কি বলতো? ফুঙ্গি, এক ধরনের পোশাক তাদের। আর গুজরাটি, সেটা খদ্দর হবে বা হরতাল। পাঞ্জাবি, সেটা চাহিদা বা শিখ। তারপর হচ্ছে সিংহলি, সেটা সিডর। গ্রিক শব্দ দাম। এইগুলো হচ্ছে তোমার অন্যান্য যে শব্দগুলো রয়েছে তার ভান্ডারটা। যেগুলো আমি হাইলাইট করে দিয়েছি সেগুলো তোমরা খাতায় নোট করবা। এর পরের অংশটুকু দেখো। মিশ্র শব্দ থেকে কিন্তু প্রশ্ন আসে। মিশ্র শব্দ থেকে কোনগুলো পড়বা সেটা একটু দেখো, আমি হাইলাইট করে দিচ্ছি। মিশ্র শব্দ মানে দুইটা শব্দের মিলিত। দেখো, খ্রিস্টাব্দ, এখানে ইংরেজি আছে আর তৎসম। প্রশ্ন আসতে পারে খ্রিস্টাব্দে এখানে কোন কোন শব্দের মিশ্রণে গঠিত হয়েছে? তাহলে দেখো, এটা হবে কি? ইংরেজি আর তৎসম হবে। ডাক্তারখানা, তাহলে ডাক্তারখানা, এটা মনে রাখবা ইংরেজি যোগ ফার্সি। হেড, পণ্ডিত, তাহলে হেড হচ্ছে ইংরেজি আর পণ্ডিত হচ্ছে কি? তৎসম শব্দ চেনার উপায় কি? সেখানে যুক্তবর্ণ থাকবে, দেখো এখানে যুক্তবর্ণ আছে। রাজা, বাদশাহ, গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখছি। রাজা হচ্ছে তৎসম আর বাদশাহ হচ্ছে ফার্সি। হেড, মৌলবী, তাহলে হেড হচ্ছে ইংরেজি আর মৌলবী দেখো এখানে কি? ফার্সি হবে। তারপরে দেখো হাট বাজার, এটা বাংলা যোগ ফার্সি। এরপর হচ্ছে পকেট মার, এটা হচ্ছে ইংরেজি যোগ বাংলা। তারপর আছে দেখো, এটা আরও গুরুত্বপূর্ণ কয়েকটা আছে, যেমন চৌহদ্দি, অনেকবার পরীক্ষা এসেছে। চৌহদ্দি হবে বাংলা যোগ ফার্সি, পরে এসএস নাও। এর বাইরে থেকে এখান থেকে একটা মার্ক তোমরা কমন পাবা, এখানে 100% আমি দিয়ে রাখছি, একটু পরে এসএস নিবা। এরপরে দেখো আদমশুমারি, এটাও তোমার হচ্ছে মিশ্র, অর্থাৎ এখানে আরবি যোগ ফার্সি। আরবি যোগ কী হবে? ফার্সি। তারপর শাক সবজি, তৎসম যোগ তৎসম, শাক সবজি। পকেট মার, এটা হচ্ছে ইংরেজি যোগ বাংলা। পকেট হচ্ছে ইংরেজি আর মার হচ্ছে বাংলা। এবার একটা এসএস নিতে পারো তোমরা। এটা একটা এসএস নিয়ে আমাকে জানাও।
কি কি দেখো, এই যে খ্রিস্টাব্দে ইংরেজি যোগ তৎসম হবে, ডাক্তারখানা ইংরেজি যোগ ফার্সি, তারপর আছে হেড পণ্ডিত, হেড হচ্ছে ইংরেজি আর পণ্ডিত এখানে যুক্তবর্ণ আছে অর্থাৎ তৎসম হবে। রাজা বাদশাহ কোন শ্রেণীর শব্দ আসতে পারে, তৎসমযোগ ফার্সি, তৎসমযোগ ফার্সি। হেড মৌলবী ইংরেজি যোগ ফার্সি, হাট বাজার বাংলা যোগ ফার্সি, পকেটমার হবে ইংরেজি যোগ বাংলা। আর এখানে আছে চৌহদ্দি, অনেকবার পরীক্ষায় এসেছে চৌহদ্দি, এটা বাংলা যোগ কী হবে বলো তো, ফার্সি হবে। আদমশুমারি আরবি যোগ ফার্সি। এরপরে দেখো আছে এখানে শাকসবজি তৎসমযোগ তৎসম। পরের অংশটুকু দেখো, এবার আমরা দেখব গঠনগত দিক থেকে শব্দ শ্রেণীবিভাগ কয় প্রকার। গঠনগত দিক থেকে হচ্ছে তোমার দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা কি শব্দ বলো তো, মৌলিক, যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। এখানে দেখো মৌলিক শব্দ অনেকগুলো আছে, কলম ভাঙা যায় না, গাছ, গোলাপ, চুল, তারপর আছে তিন, নাক, পা, পাখি, ফুল, বক, বই, মা, মুখ, লাল, হাত প্রভৃতি, এগুলো হচ্ছে তোমার মৌলিক শব্দ। গুরুত্বপূর্ণ কোনগুলো, যেমন হাত, তারপরে আছে লাল, তারপরে দেখো এই যে গোলাপ, কোন শ্রেণীর শব্দ, মৌলিক, তৈরি সিদ্ধান্তন তিন, ভাঙা যায় না। তারপরে বই, তারপরে দেখো নাক আছে, যে নাক, এগুলো সব হচ্ছে মৌলিক শব্দ, অর্থাৎ যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় তোমার মৌলিক শব্দ। যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় কি শব্দ, মৌলিক শব্দ বলা হয়। এইখানে ঠিক আছে, এটা একটু খেয়াল করবা, একটু ঠিক করে নাও, বইয়ে দু একটা ভুল থাকতেই পারে, টাইপিং মিস্টেক অনেক সময়। আর সাধিত শব্দ, যাকে দেখো বিশ্লেষণ করা যায়, যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় সেটা সাধিত শব্দ। এটা কিভাবে মনে রাখবা দেখো, আমি একটু উদাহরণের মাধ্যমে বোঝাই তোমাদেরকে। যদি বলা হয় বিদ্যালয়, বিদ্যালয় এটা কোন ধরনের শব্দ, তাহলে বিদ্যালয় দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো বিদ্যা যোগ আলয়, বিদ্যা যোগ কি পাবো, আলয়। তাহলে দেখো প্রশ্ন যদি আসে যে বিদ্যালয় কোন শ্রেণীর শব্দ, উত্তর হবে এটা সাধিত শব্দ, কারণ এটাকে ভাঙা যায়। কিভাবে ভাঙতে পারছি আমরা, দেখো বিদ্যা যোগ আলয় আমরা সন্ধি যোগে ভাঙছি, কি যোগে, সন্ধি যোগে। তাহলে কোনো একটা শব্দকে তুমি সন্ধি যোগে ভাঙতে পারো। এরপর দেখো যদি বলে প্রশাসন, এটা খাতায় নোট করবা, পরে এসএস নিবা, এখন না। প্রশাসন, তাহলে এটাকে আমরা যদি ভাঙি তাহলে পাবো প্রযোগ শাসন, প্রযোগ কি পাবো বলো তো, শাসন পাবো। তাহলে এই যে শাসনের আগে প্রযুক্ত হয়েছে, এটা উপসর্গ, তাহলে এটা আমরা উপসর্গ যোগে ভাঙলাম। কি যোগে ভাঙলাম বলো তো, উপসর্গ যোগে। তাহলে সন্ধি যোগে ভাঙা যায়, উপসর্গ যোগে ভাঙা যায়। এরপরে যদি আমি লিখি সিংহাসন, সিংহাসন, তাহলে এটাকে আমরা ভাঙবো কি বলতো, কিভাবে, সিংহ চিহ্নিত আসন, কি হবে, সিংহ চিহ্নিত আসন। তাহলে এটাকে আমরা ভাঙছি সমাস যোগে, কি যোগে বলতো, সমাস যোগে। এরপরে আছে দেখো চলন্ত, চলন্ত, এটাকে আমরা ভাঙবো কিভাবে, যে চল যেটা দ্বারা কাজ করা বোঝায় তার আগে ধাতু চিহ্ন বসে, যেমন হাঁটা, চলা, খাওয়া, দেখা, করা, এগুলো দ্বারা কাজ করা বোঝায়, এর আগে ধাতু চিহ্ন বসবে। এটা কিন্তু রুট চিহ্ন না, এটা কিন্তু এই চিহ্ন না, এটা রুট চিহ্ন। আর এখানে থেমেছে কোনো কারণে, এই জন্য হয় চিহ্ন, বাকি হবে অন্ত। তাহলে চল যোগ অন্ত, এটা হচ্ছে আমরা প্রত্যয় যোগে ভাঙলাম, কি যোগে বলো তো, প্রত্যয় যোগে ভাঙলাম। তাহলে কোনো একটা শব্দকে দেখো তুমি সন্ধি যোগে ভাঙতে পারো, উপসর্গ যোগে ভাঙতে পারো, সমাস যোগে ভাঙতে পারো, বা প্রত্যয় যোগে ভাঙতে পারো। তাহলে যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় সেটা হবে সাধিত শব্দ, আর যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না সেটা মৌলিক শব্দ হবে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা এসএস নাও একটা। নবম দশম শ্রেণীর কোন বোর্ড বইয়ে, মানে পুরাতন বোর্ড বই নাকি নতুন বোর্ড বইয়ে দেখেছো সেটা একটু ভালোভাবে চেক করবা। নবম দশম শ্রেণীর বোর্ড বই যেটা আপডেট সেটা একটু দেখবা। আর দুই একটা যদি কনফিউজ থেকে থাকো তাহলে আমি সেটা পরবর্তীতে তোমাদেরকে সলভ করে দিব।
এবার দেখো আমরা গঠনগত দিক থেকে দেখলাম, এবার দেখব আমরা অর্থগত দিক থেকে। অর্থগত দিক থেকে এই শব্দের শ্রেণীবিভাগ আবার 3 প্রকার। এক হচ্ছে যৌগিক শব্দ, এক হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ, আর একটা হচ্ছে যোগরূঢ় শব্দ। তাহলে যৌগিক শব্দ কিভাবে মনে রাখবা, দেখো যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ একই রকম তাকে বলা হয় যৌগিক শব্দ। অর্থাৎ প্রশ্ন হতে পারে ব্যুৎপত্তি বিষয়টা কি? ব্যুৎপত্তি মানে উৎপত্তি। দেখো মিতালি, এই মিতালি শব্দটি কোন শ্রেণী শব্দ পরীক্ষা আসতে পারে? তাহলে মিতালিকে আমরা ভাঙলাম মিতাজ ও গালি, এইটাই ব্যুৎপত্তি, মানে ভেঙে যেটা পেলাম। গায়ক, প্রশ্ন আসতে পারে গায়ক কোন শ্রেণীর শব্দ? সেটা হবে যৌগিক শব্দ, কারণ এর ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ একই রকম। তাহলে গায়ককে আমরা এই যে ব্যুৎপত্তি অর্থ গৈযোগ অক, অর্থাৎ যে গান করে যে, কর্তব্য বাবু আনা মানে বাবুর ভাব দিয়ে চলাফেরা করে যে। তারপরে আছে দেখো পাঠক, পঠ যোগ অক, এই পঠ যোগ অক এটি হচ্ছে ব্যুৎপত্তি, আর এর অর্থ হচ্ছে পাঠ করে যে। মধুর, মধু যোগ র, এটা হচ্ছে ব্যুৎপত্তি, আর এর অর্থ হচ্ছে মধুর মতো মিষ্টি গুণযুক্ত। পাগলামি পাগল যোগ যা আছে সেটা। তারপরে দেখো দহিত্র, দহিতা যোগ মদন সয়নাই জফলা, কন্যার পুত্র বা নাতিকে বলা হয় দহিত্র। প্রশ্ন আসতে পারে চিকামারা, চিকামারা কোন শ্রেণীর শব্দ? তাহলে দেখো চিকামারা মানে দেয়াল লিখন, ওই যে দেয়ালে বিভিন্ন লেখা আর্ট করে বা গ্রাফিতি, এই যে এগুলো দেয়াল লিখন। আর রাঁধুনি, রাজ্যগুণী যে রাঁধে বা রান্না করে তাকে বলা হয় তোমার রাঁধুনি বলা হয়। এবার দেখো এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে, বা এটা মনে রাখার ছন্দ আমি দিচ্ছি, মনে রাখার ছন্দটা আমি তোমাদেরকে দিচ্ছি, প্রত্যেকে লিখবা, এটা প্রত্যেকে কমেন্টে লিখবা, এটার মাধ্যমে মনে রাখতে পারবে। গায়কের কর্তব্য, গায়কের কর্তব্য মধুর গান করা, গায়কের কর্তব্য মধুর গান করা, কিন্তু সে তা না করে, কিন্তু সে তা না করে বাবু আনার বেশে, বাবু আনার বেশে দহিত্রের সাথে, দহিত্রের সাথে চিকা মারতে গেল, দহিত্রের সাথে চিকা মারতে গেল। চিকা মারা মানে দেয়াল লিখন, চিকা মারতে গেল। দেখো এইটার মাধ্যমে আমরা খুব সহজেই যে যৌগিক শব্দ আছে সেগুলো আমরা জানতে পারবো। প্রত্যেকেই এটা একটু এসএস নিয়ে রাখো, বা তোমরা এটা খাতায় অবশ্যই নোট করবা। অনেকে লিখেছো, ধন্যবাদ, প্রয়োজনে এটা খাতায় নোট করবা। তাহলে দেখো ব্যুৎপত্তি মানে হচ্ছে এটাকে ভেঙে আমরা যেটা পাই, ব্যুৎপত্তি মানে উৎপত্তি। এই যে গায়ককে ভেঙে আমরা পেয়েছি গৈযোগ অক, এই গৈযোগ অক মানেও যা, অর্থাৎ এই গায়ক মানেও তা একই অর্থ, যে গান করে। তাহলে তার ব্যুৎপত্তি আর ব্যবহারিক অর্থ যদি এক হয়, একটা অর্থ দেয়, তখন তার নাম হবে এই যৌগিক শব্দ হবে। প্রশ্ন আসবে গায়ক কোন শ্রেণীর শব্দ, মধুর কোন শ্রেণীর শব্দ, বাবু আনা, চিকামারা, দহিত্র কোন শ্রেণীর শব্দ? তাহলে কি হবে? যৌগিক শব্দ হবে, কারণ এর ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক। ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ কি? এক। এসএস নাও, আমি হচ্ছে পরের অংশে যাব। আমি যে ছন্দগুলো দিয়েছি এগুলো কিন্তু খাতায় নোট করবা, এখান থেকে প্রশ্ন আসবে। এরপর আমি বেসিকটুকু ক্লিয়ার করে দিচ্ছি, এরপর বিগত বছরের যে প্রশ্নগুলো আছে তোমরা লেকচার শিট থেকে সবগুলো প্রশ্ন পড়বা, সমস্যা হইলে আমাকে অবশ্যই জানাবা। এবার দেখো রূঢ় বা রূঢ়ি শব্দ কি? তাহলে অর্থগত অনুসারে যে শব্দের শ্রেণীবিভাগ 3 প্রকার, তার মধ্যে একটা যৌগিক শব্দ গিয়েছে। এবার হচ্ছে আমরা দেখব রূঢ় বা রূঢ়ি শব্দ। এটার নাম কি বলতো? রূঢ় বা রূঢ়ি শব্দ, অর্থাৎ যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক নয়। এটা আমি লিখছি এখানে, ব্যুৎপত্তি, বানানটা খেয়াল করবা, ব্যুৎপত্তি ও ব্যবহারিক, ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক নয়, এক নয়, তাকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় বা কি বলা হয়? রূঢ়ি শব্দ বলা হয়। দেখো এই যে বাসি আছে, তৈল, প্রবীণ, সন্দেশ, কুশল, অতিথি, এগুলো হচ্ছে তোমার সব রূঢ় বা রূঢ়ি শব্দ।
হরিণ আছে, গতবার এটা এসেছে। তাহলে এগুলোর অর্থ দুইটা, এগুলোর অর্থ কয়টা? দুইটা। কিভাবে মনে রাখবা আমি শর্টকাট টেকনিক লিখে দিচ্ছি, দেখো। প্রবীণ লোকটি, তোমরা এটা আমার সঙ্গে লিখবে, কমেন্টে লিখবে এবং খাতায় নোট করবে পরে, বা এসএস নিয়ে নেবে একটু পরে। প্রবীণ লোকটি হস্তি গবেষণা সেরে, প্রবীণ লোকটি হস্তি গবেষণা সেরে তৈল বাসি ও সন্দেশ বিক্রি করে। তৈল বাসি ও সন্দেশ বিক্রি করে, সন্দেশ বিক্রি করে। তাহলে প্রবীণ লোকটি হস্তি গবেষণা ছেড়ে তৈল বাসি ও সন্দেশ বিক্রি করে। এই লাইনটার মাধ্যমে আমরা খুব সহজেই এই রুড়ো বা রুড়ি শব্দগুলো মনে রাখতে পারবো। এখানে কেউই জানে না যে নার্সিং পরীক্ষা কবে হবে, হুদাই কমেন্ট করার দরকার নাই। যেগুলো ভাইরাল হয় সেগুলো হচ্ছে অনেকে পেজের রিচ বাড়ানোর জন্য হুদাই একটা তারিখ দেয় আর কি। তোমরা আগে সিলেবাস শেষ করো। তাহলে দেখো, প্রবীণ লোকটি হস্তি গবেষণা ছেড়ে তৈল বাসি ও সন্দেশ বিক্রি করে। এখানে কোনগুলো হচ্ছে রুড়ো বা রুড়ি শব্দ এবং এর অর্থটা কি খেয়াল করো। এই প্রবীণ দ্বারা বৃদ্ধ ব্যক্তিকে বোঝায় এবং বাদ্যযন্ত্রকে বোঝায়। তাহলে এর অর্থ কয়টা পাচ্ছি আমরা? দুইটা। হস্তি, হস্তি দ্বারা হাতিকে বোঝায় এবং হাতকে বোঝায়, দুইটা অর্থ পাচ্ছি। গবেষণাটা বেশি গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখছি। গবেষণাকে বাংলা আমরা পাই গো যোগ এসোনা। এর একটা অর্থ হচ্ছে গরু খোঁজা, আর একটা অর্থ হচ্ছে আবিষ্কার করা। তাহলে দুইটা অর্থ পাচ্ছি। তৈল, তাহলে দেখো এটা তেল জাতীয় তোমার হচ্ছে বা স্নেহ জাতীয় একটা পদার্থকে বুঝিয়ে, পদার্থ না, স্নেহ জাতীয় দ্রব্য বা সেটাকে বুঝিয়েছে যেখানে আছে। দেখো, শুধু তেল জাতীয় স্নেহ পদার্থ নয়, পদার্থ শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থ যা স্নেহ পদার্থকে বোঝায়, যেমন বাদাম তেল। বাঁশি, বাঁশিও দেখো এখানে বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র অর্থেও প্রযুক্ত হয়। তাহলে যার অর্থ দুইটা তাকে বলা হয় রুড়ো বা রুড়ি শব্দ। তাহলে গবেষণাটা গুরুত্বপূর্ণ। আর সন্দেশ, সন্দেশের দুইটা অর্থ, একটা হচ্ছে মিষ্টান্ন জাতীয় খাবার, আর একটা অর্থ হচ্ছে খবর, আর একটা অর্থ কি, যে নিউজ পড়ি না আমরা, সে খবর। তাহলে যার অর্থ, এই যে ছন্দগুলো লিখে দিচ্ছি এগুলো কাজে দিবে কিন্তু তোমার। প্রবীণ লোকটি হস্তি গবেষণা ছেড়ে তৈল বাসি ও সন্দেশ বিক্রি করে। প্রবীণ লোকটি হস্তি গবেষণা ছেড়ে তৈল বাসি ও কি বিক্রি করে? সন্দেশ বিক্রি করে। তাহলে যার অর্থ দুইটা, যার অর্থ দুইটা সেটা হবে রুড়ো বা রুড়ি শব্দ। যার অর্থ দুইটা সেটা হবে রুড়ো বা রুড়ি শব্দ হবে। ক্লিয়ার কিনা বা এসএস নিয়ে একটু ডান লিখে আমাকে জানাও। প্রত্যেকেই এই প্রত্যেকটা স্লাইড আমি হচ্ছে জিলানি স্যার পেজে, তোমরা তো অনেকেই জানো, সেখানে তোমাদের সুবিধার্থে যাতে সবাই একসাথে পেয়ে যাও সেখানে পোস্ট করে দিব। মুন্নি তিশা, তুমি কখন যুক্ত হয়েছো? মানে একটা আমি 2 থেকে 3 বার বললাম, তারপরে যদি না বোঝো, মানে মাথাটা এত ছোলো। এই এখানে না বোঝার কি আছে আমাকে বলো তো, এখানে কি আছে সেটা আমাকে বলো। 10 জনের মধ্যে 9 জনই বলছো বুঝতে, তুমি একা বোঝোনি। এটা কি আছে, এমন কি এখানে আছে যে তুমি বোঝোনি? তারপরে বোঝাচ্ছি। দেখো, এমন কিছু শব্দ আছে যার অর্থ দুইটা, তাকে বলা হয় রুড়ো বা রুড়ি শব্দ। যেমন প্রবীণ, এই প্রবীণের দুইটা অর্থ, বৃদ্ধ ব্যক্তিকে বোঝায় আর বাদ্যযন্ত্র। তাহলে যেই সকল শব্দের অর্থ দুইটা তার নাম হবে রুড়ো বা রুড়ি শব্দ হবে। রুড়ো বা কি হবে? রুড়ি শব্দ। হস্তি, হাতিকে বোঝায় আর একটা অর্থ হচ্ছে হাত। তাহলে এই যে সকল শব্দের অর্থ দুইটা তাকে রুড়ো বা রুড়ি শব্দ বলে। গবেষণা, গো যোগ এসোনা, এটার ব্যুৎপত্তি অর্থ কি বলতো? গো যোগ এসোনা, অর্থাৎ এর অর্থ হচ্ছে গরু খোঁজা, আর একটা অর্থ হচ্ছে আবিষ্কার করা অর্থ। তাহলে যার অর্থ দুইটা তাকে বলা হয় রুড়ো বা রুড়ি শব্দ। তৈল, এটারও অর্থ দুইটা। কিভাবে? দেখো, এই যে শুধু তেলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থ স্নেহকে বোঝায়। এরপরে আছে দেখো বাঁশি, বাঁশিরও অর্থ দেখো
বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়। শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্রকে বোঝায়। এর অর্থ দুইটা। সন্দেশ, সন্দেশের অর্থ কয়টা? দুইটা। সন্দেশের একটা অর্থ মিষ্টান্ন জাতীয় খাবার, আমরা যেটা খাই, সন্দেশ খাই ওইটা। আর একটা অর্থ হচ্ছে খবর, আমরা যে খবর শুনি, সেগুলো খবর পড়ি, সেটা। তাহলে যার অর্থ দুইটা তাকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় বা কী শব্দ বলা হয়? রূঢ়ি শব্দ। তাহলে এটা গেল তোমার রূঢ় বা রূঢ়ি শব্দ। এবার দেখবা যোগরূঢ় শব্দ। এবার হচ্ছে যোগরূঢ় শব্দ আমরা আলোচনা করব সর্বশেষ এটি। এই যে এখানে নাক ডাকছে, তো এই যে ঘুমায় আছে একজন, বুঝছে, এই জন্য হচ্ছে যাই হোক, হ্যাঁ ঠিক ধরেছো আফরোজা, তুমি ঠিক ধরেছো। হ্যাঁ, এবার দেখ, আচ্ছা এই যে যোগরূঢ় শব্দটা দেখো, আমি এটা ছন্দ দিয়ে দিব, তার আগে এখানে খেয়াল করো। যোগরূঢ় শব্দটা দেখো, সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদসমূহের অনুগামী না হয়ে অন্য কোনো অর্থ বিশিষ্ট গ্রহণ করে। এত কিছু বুঝবা না, তুমি লিখবে এখানে যেটা আমরা খুব সহজেই সমাস বা ব্যাস বাক্যের সাহায্যে নির্ণয় করতে পারবো। ব্যাস বাক্য সেটি হচ্ছে তোমার এই যোগরূঢ় শব্দ হবে। কি হবে? যোগরূঢ় শব্দ হবে। যোগরূঢ় শব্দ হবে। কি হবে? যোগরূঢ়। ক্লাসের দিকে মনোযোগী হও। আমি যেটা লিখছি সেটা তোমরা আমার সঙ্গে লিখবে। দেখো এটা লিখবে, রাজপুত্র পঙ্কজ হাতে জলধির উদ্দেশ্যে মহাযাত্রা করল। রাজপুত্র পঙ্কজ হাতে জলধির উদ্দেশ্যে মহাযাত্রা করল। এটার মাধ্যমে আমরা খুব সহজেই যোগরূঢ় শব্দগুলো মনে রাখতে পারবো। তাহলে দেখো এই যে যোগরূঢ় শব্দ, সেটা সমাস বা ব্যাস বাক্যের সাহায্যে আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। যেমন এখানে লিখেছি দেখো, রাজপুত্র আমি নাক ডাকছি না, এখানে একজন ঘুমায় আছে, তিনি আর কি। দেখো এই যে এটা লেখো প্রত্যেকে, রাজপুত্র পঙ্কজ হাতে জলধির উদ্দেশ্যে মহাযাত্রা করলো। এখানে দেখো রাজপুত্র তার ব্যাস বাক্য হবে কি বলতো? রাজার পুত্র। তাহলে এটা ব্যাস বাক্যের সাহায্যে আমরা নির্ণয় করতে পারছি। এটা কি হবে বলতো? এই রাজপুত্র দ্বারা তোমার হচ্ছে জাতি বিশেষ অর্থ ব্যবহার করা হয়েছে। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, উপপদ তৎপুরুষ সমাস। এরপরে দেখো মহাযাত্রা, মহাসমারোহে যাত্রা বা মহৎ যে যাত্রা। জলধি, জল ধারণ করে যে। আরেকটা থাকতে পারে দেখো জলদ, জল দেয় যে। এইগুলো হচ্ছে তোমার সব যোগরূঢ় শব্দ। কি শব্দ হবে বলতো? যোগরূঢ় শব্দ। রাজপুত্র পঙ্কজ হাতে জলধির উদ্দেশ্যে মহাযাত্রা করলো। রাজপুত্র পঙ্কজ হাতে জলধির উদ্দেশ্যে মহাযাত্রা করলো। তাহলে দেখো এখানে দেখো, রাজপুত্র রাজার পুত্র, পঙ্কজ পঙ্কে জন্মে যা, জলধি জল ধারণ করে যা, জলদ হচ্ছে জল দেয় যে, মহাযাত্রা মহাসমারোহে যে যাত্রা বা মহৎ যে যাত্রা। এগুলো হচ্ছে তোমার সব হচ্ছে যোগরূঢ় শব্দ। কি শব্দ? যোগরূঢ় শব্দ। তুরঙ্গম মানে দ্রুত বেগে চলে যে বা সামনের দিকে অগ্রসর হয় যে, এগুলো সব হচ্ছে তোমার যোগরূঢ় শব্দ হবে। যোগরূঢ়। এবার দেখো আমরা কয়েকটা এমসিকিউ আলোচনা করব। এই স্লাইড তো তোমরা পেয়ে যাবে। এই যে কোনটি মৌলিক শব্দ, যদিও এখানে উত্তর দেওয়া আছে, এই উত্তর সহকারে তোমরা পিডিএফ পেয়ে যাবা। তাহলে চাঁদ কিন্তু আমরা দেখেছি তদ্ভব শব্দ, খুব ভালো করে বুঝবা।
চাঁদ এটা তদ্ভব শব্দ আমরা পড়ে এসেছি, কিন্তু অপশনগুলো দেখবা দায়িত্ব, প্রশাসন, বন্ধুত্ব, এই তিনটা অপশনই কিন্তু ভাঙা যাচ্ছে, কিন্তু চাঁদকে কিন্তু ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, এই জন্য এটা কী হবে, মৌলিক শব্দ হবে। কিন্তু মৌলিক শব্দ আরও কী কী আছে, নাক আছে, ফুল আছে, বই আছে, লাল আছে, গোলাপ, তিন, মা, তারপর হচ্ছে দেখো বই আছে, এইগুলো সব মৌলিক শব্দ। কিন্তু এই যে এই চারটা অপশনের মধ্যে বাকি তিনটাকে ভাঙা যায়, তাহলে যাকে ভাঙা যায় সেটা তো মৌলিক শব্দ হবে না, চাঁদকে তো ভাঙতে পাচ্ছি না, এই জন্য এটা মৌলিক শব্দ হবে। ক্লিয়ার? ঝর্ণা রানী পরে হাসবো ক্লাস শেষে। এরপরে দেখো মিছিল শব্দটি কোন ভাষা থেকে এসেছে, সেটা হবে কি পর্তুগিজ, আরবি, তুর্কি? না, এটা হবে ফার্সি হবে। কি হবে? ফার্সি। মিছিল শব্দটি এসেছে ফার্সি থেকে। কোন ভাষা থেকে এসেছে? ফার্সি থেকে। তারপরে এটা ভুলক্রমে হচ্ছে মানে উত্তরের যে স্লাইডটা সেটা ক্লাসে ওপেন করা হয়েছে। তারপরে দেখো নগদ কোন ভাষার শব্দ, এটা হচ্ছে আরবি। তাহলে আমি প্রথমে বেসিক আলোচনা করলাম, এরপর গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো আলোচনা করছি। এইখান থেকে তোমরা কমন পাবে এবং 2টা মার্ক এখানে, এবং অন্যান্য যারা নার্সিংয়ের পাশাপাশি ভার্সিটিতে পরীক্ষা দিবে এখান থেকে 8 থেকে 10 মার্ক কমন থাকবে সব বিশ্ববিদ্যালয় মিলিয়ে। হ্যাঁ, এখানেই ঘুমাবে। নগদ নগদ কোন ভাষার শব্দ, সেটা দেখো আরবি। কি হবে? আরবি হবে, আরবি। তারপরে দেখো মুসাফির, মুসাফিরও আরবি শব্দ, মুসাফিরও কি হবে? আরবি শব্দ হবে। এসেছি তোর, কি যেন একটা গান ছিল, এসেছি তোর মনেরই দেশে আমি এক মুসাফির বেশে, একটা গান ছিল আর কি, সেটা এখন মনে আসছে না। হ্যাঁ, নিয়ামুল। এরপরে দেখো কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, পুষ্পশূন্য, এই যে চলে গিয়েছে যে পুষ্পশূন্য দিগন্তের পথে, এখানে উত্তরী কোন শব্দ? তাহলে দেখো বলেছিলাম কোনো শব্দের মধ্যে যদি যুক্তবর্ণ থাকে, রিকার থাকে, মধ্যাহ্ন ন থাকে, মধ্যনস্য থাকে, দীর্ঘইকার থাকে, দীর্ঘকার থাকে, রিকার থাকে, রেপ থাকে, তখন সেটা কি হবে? তৎসম হবে। কি হবে? তৎসম। দেখো উত্তরী এখানে কি আছে বলো তো? দীর্ঘিকার আছে, অর্থাৎ এটা তৎসম হবে। তৎ মানে তার, সম মানে সমান, সংস্কৃতের সমান হবে। তারপরটা দেখো দেশি শব্দ 9 কোনটি? দেখবা পরীক্ষার হলে এই 9 শব্দটা দিয়ে তোমাকে ঘাবড়িয়ে দেবে। 9 শব্দটা দিয়ে তোমাকে মানে এক্সামিনার সবসময় চাইবে যাতে তুমি ভুল করো, কিন্তু 9 দেখে কিন্তু তুমি উত্তর করবা। ঢিল, ঝিঙা, তারপরে হচ্ছে মুরকি, এগুলো তোমার দেশি শব্দ, কিন্তু মাছি কিন্তু দেশি শব্দ না। আচ্ছা, একটু পরেই বলছি। সন্দেশ অর্থগত দিক থেকে কোন শ্রেণীর শব্দ বলো? সন্দেশ অর্থগত দিক থেকে কোন শ্রেণীর শব্দ, মানে সন্দেশের অর্থ কয়টা সেটা বলো। সন্দেশের অর্থ কয়টা? সন্দেশ এক মিষ্টান্ন জাতীয় খাদ্যকে বোঝায়, আর একটা অর্থ খবর, তাহলে যার অর্থ 2টা তাকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। আমি অনেক রাগে আজকে, যারা অফলাইনে ক্লাস করছে তারা বুঝতে পারছে, মানে রাগে আমার, মানে রাগ আমি সহ্য করতে পারি না। মাঝে মাঝে যখন আমি যেটা পড়াচ্ছি সেটাই যদি তুমি না পারো পরীক্ষার সময়, তখন কিন্তু আমি ছাড় দিব না। আজকে যেটা অফলাইনে দিয়েছি, কিন্তু আমি অন্য সময় খুবই মানে মিশুক প্রকৃতির, আমি অল্পতেই সবার সাথে মিশি, বা মানে এটাই একটা ভালো একটা আমি মনে করি আর কি। ওই যে মুসাফির ছিল তাই না, এই যে কই সেটা, এই যে পেয়েছি। মুসাফির কোন শ্রেণীর শব্দ? এটা হবে আরবি। এসেছি তোর মনেরই দেশে আমি এক মুসাফির বেশে, দে না থাই একটু হেসে ভালোবেসে, গলা বসে গেছে আর কি, আর দরকার নেই এখানে। তারপরে দেখো চোগা শব্দটি কোন উৎস থেকে এসেছে? সেটা তুর্কি হবে। চোগা কি হবে বলো তো? তুর্কি থেকে এসেছে। এরপর চাবি, চাবি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। চাবি কি হবে বলো তো? চাবি না না,
ইনি ঘুমাচ্ছে, আসলেই ঘুমাচ্ছে, বুঝছো? আচ্ছা, আমাকে দেখে রাগী মনে করো কেন তোমরা? জমের মতো ভয় পাই অনেকে, কিন্তু আমি তো ওইভাবে রাগি না, আমি খুবই মিছুক, কিন্তু দুই এক সময় যখন রেগে যায় স্বাভাবিক, এটা হুটহাট করে ওনাকে ধাক্কা দিব কিভাবে বলো? ঘুমাচ্ছে, ঘুমাক, মানে গতকাল রাতে তো ঘুরতে গিয়েছিল, এই জন্য মনে ঘুমাচ্ছে। চাবি কোন ভাষা থেকে আগত শব্দ? সেটা পর্তুগিজ হবে। কি হবে? পর্তুগিজ। ও কি হবে? পর্তুগিজ হবে। ব্যাকরণের কোন ভাষার শব্দ? সেটা সংস্কৃত হবে। অর্থাৎ বলেছিলাম কোনো শব্দের মধ্যে যুক্তবর্ণ থাকতে পারে, তারপরে রিকার থাকতে পারে, মধ্যাহ্ন ন থাকতে পারে, এখানে দেখো মধ্যাহ্ন ন আছে, অর্থাৎ সেটা কি হবে? সংস্কৃত হবে। আর যা সংস্কৃত তাই হচ্ছে তৎসম, যা সংস্কৃত তাই হচ্ছে তৎসম। এরপরে হরতাল শব্দটি কোন ভাষা থেকে আগত? সেটা গুজরাটি হবে। কি হবে? গুজরাটি। আমি ক্লাস শেষ করে দিব, এগুলো তোমাদেরকে আমি দিয়ে দিব, অবশ্যই একবার হলে পড়বা। সাফিয়া আক্তার, তুমি কি অফলাইনে? সেটা একটু জানিয়ে দিও তো। হরতাল এগুলো হচ্ছে সব গুজরাটি হবে। কি হবে? গুজরাটি। কোনটি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ? সেটা হচ্ছে আলমারি হবে। কি হবে? আর হরতাল হচ্ছে গুজরাটি হবে। তাহলে পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ সেটা কি হবে? আলমারি। রাজপুত্র কোন শ্রেণীর শব্দ? সেটা যোগরূঢ় হবে। তাহলে রাজপুত্র এটা আমরা ব্যাসবাক্যের সাথে নির্ণয় করতে পারি। রাজার পুত্র হবে। কি হবে? রাজার পুত্র, রাজার পুত্র। আর নক্ষত্র কি শ্রেণীর শব্দ? এটা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এটা হবে তৎসম। কি হবে বলো তো? তৎসম হবে, তৎসম। কুড়ি কোন শ্রেণীর শব্দ? কুড়ি হচ্ছে দেশি শব্দ। কুড়ি কি হবে? দেশি শব্দ হবে। কুড়ি সেটা হবে দেশি শব্দ হবে, দেশি শব্দ। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? যখন ছ বানান থাকবে তখন তার হবে অর্থ হবে অর্ধ তৎসম, আর যখন এই বানানটা থাকবে, দেখো আমি লিখে দিই, এটা হচ্ছে আমরা সর্বশেষ প্রশ্ন, আর বাকিগুলো আমি পোস্ট করে দিব এবং আলোচনা করা হয়েছে বিস্তারিত। দেখো জ্যোৎস্না এটি হচ্ছে তোমার তৎসম যাবে, আর যখন ছ থাকবে তখন তার অর্থ হবে এই যে অর্ধ তৎসম হবে। কলম কলম শব্দের উৎস ভাষা সেটা দেখো আরবি হবে। কি হবে? কলম শব্দের উৎস ভাষা সেটি হচ্ছে আরবি হবে, আরবি। চোলা মূলত কোন দেশি, মূলত দেশি শব্দ কোন ভাষা থেকে এসেছে? মুন্ডারি ভাষা থেকে। তাহলে দেশি শব্দগুলো এসেছে আর্য জাতিদের কাছ থেকে, কোল জাতিদের কাছ থেকে, মুন্ডা, দ্রাবিড় বা অস্ট্রিক। কোল, মুন্ডা, দ্রাবিড়, অস্ট্রিক। কোল, মুন্ডা, কোল, মুন্ডা, দ্রাবিড়, অস্ট্রিক, এদের কাছ থেকে এই দেশি শব্দগুলো বাংলায় এসেছে। নিচের কোনগুলো দেশি শব্দের উদাহরণ? দেখো ঢেকি, কুলা, গঞ্জ, ঝোল। ঢেকি, কুলা, গঞ্জ, ঝোল, এগুলো হচ্ছে সব কি হবে? দেশি শব্দ হবে। কি হবে? দেশি শব্দ। হ্যাঁ, ভেঙে গেছে। এরপর অর্থগত বিবেচনায় বাংলা ভাষার শব্দ কত প্রকার? 3 প্রকার হবে। যদি বলা হয় গঠনগত, এই দুইটা থেকে একটা প্রশ্ন তোমরা পাবা। যদি বলা হয় গঠনগত দিক থেকে 2 প্রকার হবে, এক মৌলিক শব্দ, 2 সাধিত শব্দ। আর অর্থগত দিক থেকে 3 প্রকার, এক যৌগিক শব্দ, আর একটা হবে রূঢ় বা রূঢ়ি শব্দ, আর 3 নম্বর হবে যোগরূঢ় শব্দ। তৎসম শব্দ কোনগুলো? দেখো এই যে আকাশ আছে, বৃক্ষ, ধর্ম, মস্তক, অর্থাৎ এই যে গিন্নি আজকে এ পর্যন্তই ক্লাস। আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক, এগুলো তোমার তৎসম। আর হস্তি কোন শ্রেণীর শব্দ? এটা রূঢ় বা রূঢ়ি শব্দ। হস্তি দ্বারা হাতকে বোঝায় এবং এটা হাতিকেও বোঝায়। তাহলে যার অর্থ দুইটা, যেমন সন্দেশের অর্থ দুইটা, একটা মিষ্টান্ন জাতীয় খাবার, আরেকটা অর্থ হচ্ছে তোমার হচ্ছে খবর। আর গবেষণা, গবেষণা, গরু খোঁজা, আর একটা অর্থ হচ্ছে আবিষ্কার করা। তাহলে যার অর্থ দুইটা,
সেটা হবে রুঢ় বা রুঢ়ি শব্দ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। তো আমি বেসিক আলোচনা করলাম, এবার 22টা প্রশ্ন আলোচনা করেছি। আশা করি এর ভিতর থেকে কমন পাবা, আর জিরো অ্যান্সার পেজে এটা আমি পোস্ট করে দিচ্ছি। আর কিছুটা ত্রুটি ছিল সেটা তোমরা বুঝতে পেরেছো, মানে যে ত্রুটিগুলো ছিল তোমরা কমেন্ট করেছো আর কি, ওইটা মনে নিও না। পরবর্তী দিন আলোচনা করব বানান, আর একটা হচ্ছে এটার সাথে সমার্থক শব্দ বা এক কথায় প্রকাশ, যেগুলো গুরুত্বপূর্ণ আমি দাগিয়ে তোমাদের গ্রুপে পোস্ট করে দিব। নেক্সট ক্লাস কি হবে স্যার? নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের বাংলা বানানের উপর হবে। আচ্ছা, আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, পড়ার টেবিলেই থাকো, এবং যদি কোনো আজকে শব্দ ভাণ্ডার থেকে পড়ার তোমরা বেসিক পড়বা, এরপর তোমাদের লেকচার শিটে যে বিগত বছরের প্রশ্নগুলো আছে সেগুলো অনুশীলন করবা। যদি সমস্যা হয় দাগিয়ে রাখবা, পরবর্তী ক্লাসে আমাকে অবশ্যই জানাবা, আমি সমাধান দিয়ে দিব। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী লেকচারে।